নমস্কার, স্বাগত জি 24 ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। স্ট্রোক এই শব্দটা শুনলেই কোথাও গিয়ে একটা ভয়, কোথাও গিয়ে একটা উদ্বেগের অনুভূতি হয়। কি এই স্ট্রোক, সে সম্পর্কে আদৌ কি আমাদের সঠিক ধারণা রয়েছে? স্ট্রোক কি, কতটা শরীরে প্রভাব ফেলে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হন, একেবারে প্রাথমিকভাবে সঙ্গে সঙ্গে সেই আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার জন্য কি করণীয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কতটা আদৌ আমাদের ধারণা রয়েছে। আজ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এই সম্পর্কিত একটা ধারণা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং সেই জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান স্ট্রোক পে রোক। আর যিনি আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্টুডিওয়ে, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, HOD, কনসালটেন্ট নিউরো ইন্টারভেনশনিস্ট এবং এন্ডোভাস্কুলার সার্জন, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, কলকাতা। ডক্টর পুরকায়স্থ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, এই যে স্ট্রোক শুনলেই আমাদের মধ্যে কোথাও গিয়ে একটা ভীতির সঞ্চার হয়, কোথাও গিয়ে একটা উদ্বেগের অনুভূতি হয়, কিন্তু আদৌ স্ট্রোক বিষয়টা কি বা স্ট্রোক হলে আমাদের শরীরে কতটা কি প্রভাব ফেলে সেই সম্পর্কে ধারণা কিন্তু আমাদের অনেকেই নেই। তো প্রথমে এই ধারণাটাই যদি দেওয়া যায় দর্শকদের। স্ট্রোক হচ্ছে গিয়ে এমন একটা ব্যাধি অথবা একটা অসুখ যেটা মানে হঠাৎ আসে জিনিসটা, তার জন্য এটা সাডেন অনসেট আমরা বলি। সাডেন অনসেট একটা নিউরোলজিক্যাল ডেফিসিট। তাতে কি হয়, হঠাৎ ধরুন কেউ কথা বলতে পারছে না, অথবা হাত চলছে না, অথবা পা হঠাৎ একটা অবশ হয়ে গেছে, এইগুলো হচ্ছে গিয়ে স্ট্রোকের লক্ষণ। তো আমরা যদি এই ধরনের কোনো একটা লক্ষণ কোনো পেশেন্টদের মধ্যে দেখি, তাহলে আমরা বলবো যে ওনার স্ট্রোক হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে স্নায়ুজনিত একটা ব্যাধি, যেটা মানে আগে হয়তো কোনোদিনও পেশেন্ট অনুভব করেননি পুরো জীবনেই, হঠাৎ জিনিসটা এসছে, ওটাকে আমরা স্ট্রোক বলে জানি। আর যদি আমাদের দেশের নিরিখেও দেখা যায়, তাহলে ক্রমবর্ধমান যে স্বাস্থ্য সমস্যা বা মৃত্যুর চতুর্থ প্রধান কারণ কিন্তু এই স্ট্রোক। তো কিভাবে শরীরে এটার প্রভাব কিভাবে হয়? প্রথমেই একটা জিনিস খুব ক্লিয়ার করে দেওয়া উচিত যে স্ট্রোক দু ধরনের হয়। প্রথম স্ট্রোক যেটা হয়, প্রথম ধরনের, এটা হচ্ছে গিয়ে ইসকেমিক স্ট্রোক, আর আরেক ধরনের স্ট্রোক যেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। দুটোর লক্ষণ কিন্তু আলাদা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ধরুন 85% ক্ষেত্রে যে স্ট্রোকটা যেটা হয় এটা হচ্ছে গিয়ে ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক মানেটা কি, হঠাৎ ব্রেনের কোনো একটা ধমনী অথবা আর্টারি কোনো ক্লট দিয়ে বন্ধ হয়ে যাওয়া। তার মানে ছোট্ট একটা ক্লট, যেটা মানে ধমনীর ভেতরে কোথাও থেকে উৎপন্ন হয়ে, যেটা ওটা হার্ট থেকে হতে পারে, অথবা গলার বড় ধমনী যেটা হার্ট থেকে ব্রেইনে যাচ্ছে, ওই জায়গায় ওটার অরিজিন হতে পারে। তারপর ছোট্ট একটা ক্লট ধরুন ব্লাড ফ্লোর সঙ্গে ব্রেনের ভেতরে গেল, গিয়ে একটা ধমনীকে আটকে দিল, মানে আর ওই জায়গাটায় ব্লাড চলাচল অথবা ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেল। তখন ওই যে অংশটুকু যে মানে ব্লাড চলাচল যেখানে হচ্ছে না, ওই ব্রেনের যে অংশটুকু কাজ করতে পারছে না, ওই পার্টিকুলার এরিয়াটা, ওটা ইসকেমিক স্ট্রোক দ্বারা এফেক্টেড হয়। সো ওটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আর ব্রেন হচ্ছে গিয়ে এমন একটা অর্গান যেটা মানে দুটো সাইড আছে, দুটো ভাগ, রাইট হাফ অ্যান্ড দ্য লেফট হাফ। ব্রেনের প্রত্যেকটা অংশের কাজ ডিফারেন্ট। ধরুন আমরা যদি সামনের পার্টের ব্রেনটা এফেক্টেড হয়, তাহলে হয়তো কারোর স্পিচ নিয়ে প্রবলেম হচ্ছে, অথবা হাত চলছে না, অথবা পা হঠাৎ উইক হয়ে যাচ্ছে। ব্রেনের পেছন দিকে যদি ইসকেমিক স্ট্রোক হয়, তাহলে কিন্তু হাত পা উইকনেস হতেই পারে। তার থেকে আমরা কোনো সময় দেখি, যেমন উনি চোখে দুটো দেখছেন, অথবা চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, অথবা উনি দাঁড়াতে পারছেন না, মাথা ঘোরাচ্ছে, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। তাই যে সাইন সিমটমসগুলো কিন্তু ডিপেন্ড করছে মানে ব্রেনের কোন জায়গাটা এফেক্টেড হচ্ছে, এটার উপর সাইন সিমটমসটা। আর এটা হচ্ছে কি ইসকেমিক স্ট্রোক যেটা আমি বললাম। 15%-এর ক্ষেত্রে স্ট্রোকটা যেটা আমরা দেখি, ওটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক হচ্ছে গিয়ে এই যে আমি বললাম আর্টারি অথবা ধমনী ব্রেনের, ওটা ফেটে যায়, ফেটে গিয়ে তার চারপাশে ব্রেইনের যে সাবস্টেন্স আছে, ব্রেইন ম্যাটার আছে, তার মধ্যে একটা ক্লট জমা হচ্ছে, ওটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। তো ধরুন লেমন্স টার্মে সবাই এসে বলে যে ব্রেইনে ক্লট হয়ে গেছে, তার মানে স্ট্রোক। তো ক্লটটা যদি ধমনীর ভেতরে হয়, ছোট্ট একটা ক্লট হয়ে ধমনীটাকে বন্ধ করে দেয়, ওই জন্যই তো যে স্ট্রোকটা হয় ওটাকে আমরা বলি হচ্ছে কি ইসকেমিক স্ট্রোক। আর ধমনী ফেটে গিয়ে ক্লটটা যদি ধমনীর চারপাশে অথবা ব্রেইনের টিস্যুর মধ্যে হয়, তখন যে স্ট্রোকটা হয় ওটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক।
তাহলে সেক্ষেত্রে স্ট্রোকের যদি ওয়ার্নিং সাইনগুলো আমরা বলি সেটা যদি একটু ইলাবোরেটলি বলেন যে কোন কোন বিষয়গুলো দেখলে এটা ওয়ার্নিং সাইন হিসেবে ধরতে পারি। রাইট, ধরুন একটা ক্লট, ছোট্ট একটা ক্লট যেটা খানিকের জন্য গিয়ে আর্টারিটাকে বন্ধ করে দিল, আবার নিজের থেকেই ওটা ক্লটটা মানে ঔষধ ছাড়াই ক্লটটা গলে গিয়ে আবার ডিসইন্টিগ্রেট হয়ে গেল। তার মানে কি হচ্ছে, একদম কম সময়ের জন্য আমার কোনো একটা আর্টারি বন্ধ হচ্ছে অথবা ধমনী বন্ধ হচ্ছে, তারপর আবার কিছু সময়ের মধ্যে ওটা আবার খুলেও যাচ্ছে। তখন কি হচ্ছে, ওইটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, TIA। তার মানে একজন পেশেন্ট বলছেন যে আমি হঠাৎ ধরুন কিছু সময়ের জন্য আমার হাতটা একটু টিংলিং হচ্ছে অথবা নামনেস হচ্ছে, আমি হাতটা নাড়াতে পারছি না, অথবা কথা বলতে গিয়ে আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, অথবা হাঁটতে গিয়ে দেখছি আমার পাটা বেঁকে যাচ্ছে, অথবা হঠাৎ কোনো একটা ইমব্যালেন্স মনে হচ্ছে। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, অত অধিকাংশ ক্ষেত্রেই 24 ঘন্টার মধ্যে মানে আমি পুরোপুরি আবার নর্মাল হয়ে যাচ্ছি। ঠিক আছে, ওইগুলো হচ্ছে গিয়ে ওয়ার্নিং সাইন্স অফ স্ট্রোক। কিন্তু এই ওয়ার্নিং সাইন্স জানার আগেও আমাদেরকে আবার জানতে হবে যে মানে প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো কী আছে, আমাদের রিস্ক ফ্যাক্টরসগুলো কী আছে, যাদের ক্ষেত্রে মানে ওই ধরনের লোকেদের ক্ষেত্রে ওয়ার্নিং সাইন্সগুলো বেশি আসতে পারে। এই জিনিসটা আমাদের জেনে রাখা উচিত। তবে এইগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন্স। আর ধরুন কারুর ব্লাড প্রেশার খুব বেশি কোনো কোনো ক্ষেত্রে, অথবা ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ, যাদের অনেক ক্ষেত্রেই ধরুন মাথা ব্যথা হচ্ছে অথবা এই হচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে হেমোরেজিক স্ট্রোকের ওয়ার্নিং সাইন্স। আর আপনি রিস্ক ফ্যাক্টরের কথা বলছিলেন, তো এই জায়গা থেকে অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরস কোনগুলো হতে পারে? রিস্ক ফ্যাক্টর দুটোর ক্ষেত্রেই মোরলেস সেম। ধরুন রিস্ক ফ্যাক্টরকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে গিয়ে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবল মানে হচ্ছে আমার এজ অথবা জেনেটিক প্রিডিসপজিশন। ধরুন কারুর ফ্যামিলিতে অনেক দিন থেকে একটা স্ট্রোক আছে, তার মানে দে হ্যাভ এ জেনেটিক প্রিডিসপজিশন অফ স্ট্রোক। আবার অনেক ক্ষেত্রে অনেকগুলো ডিজিজ আছে যেগুলো জেনেটিক্যালি ডিটারমিন্ড। ওই জেনেটিক্স তো আমরা চেঞ্জ করতে পারবো না, অথবা আমার এইজও আমি চেঞ্জ করতে পারবো না। তো সুতরাং এই যেগুলো মানে ফ্যাক্টরস, দে আর কল নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। বাট একটা মানে ফর্চুনেটলি স্ট্রোকের ক্ষেত্রে অধিকাংশ মানে যেগুলো রিস্ক ফ্যাক্টর, দে আর মডিফায়েবল। যেরকম হাইপারটেনশন। সো হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা যদি ঠিক ঔষধ খাই অথবা ব্লাড প্রেশারটাকে ঠিক রাখি, দেন উই ক্যান প্রিভেন্ট স্ট্রোক। ডায়াবেটিস, এই হাইপারটেনশন আর ডায়াবেটিস দুটো হচ্ছে গিয়ে প্রধান স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর। 3 নম্বর হচ্ছে গিয়ে ওবেসিটি। 4 নম্বর হচ্ছে গিয়ে স্মোকিং। স্মোকিং একটা প্রধান কারণ, যেটা আমরা আজকালকার দিনে দেখতে পাচ্ছি যে স্মোকিংয়ের প্রবণতাটা খুব বেড়ে গেছে, ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রেই হোক। আর তার জন্য কি হচ্ছে, ইনডাইরেক্টলি এই যে ব্যাড লাইফস্টাইল, খাওয়ার উল্টোপাল্টা খাওয়া, জাঙ্ক ফুড, তারপর বেশি মানে কোলেস্টেরল রিচ, অয়েল রিচ খাওয়া টাওয়া, এইগুলো। সো ডায়েট ইজ এ ভেরি কমন ফ্যাক্টর। সো ডায়েট অ্যান্ড স্মোকিং, দে লিড টু ওবেসিটি. Obesity can lead to hypertension. Obesity can lead to diabetes. So they are all interlinked actually. Lack of exercise and more sedentary lifestyle. So সারাদিন আমি সকাল থেকে এসছি, কম্পিউটারের সামনে পুরো 12 ঘন্টা বসে আছি, হাঁটা চলা নেই, উই আর টেকিং জাঙ্ক ফুড, বাইরে গিয়ে কেউ সিগারেট খাচ্ছে, অ্যালকোহল খুব বেশি নিচ্ছে। সো দে আর অল মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর অফ স্ট্রোক। তার মানে লাইফস্টাইলের ক্ষেত্রে একটা ওভারঅল কন্ট্রোল, একটা ডিসিপ্লিন প্রয়োজন। অ্যাবসলিউটলি। আর আমরা স্ট্রোকটা নির্ণয় কিভাবে হবে, কিভাবে নির্ণয় করা সম্ভব? হ্যাঁ, স্ট্রোক নির্ণয়ের আগে সো অবভিয়াসলি আমাদের মানে সাধারণ যে লোকেদের কিছু জিনিস জানা উচিত। ধরুন এই সাইন সিমটমস হলে আমরা ভাববো যে স্ট্রোক হয়েছে, তারপর না হয়তো উনি হসপিটালে নিয়ে গেলেন। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে বি ফাস্ট বলে একটা অ্যাক্রোনিম আছে, BEFAST। বি মানে হচ্ছে গিয়ে ব্যালেন্স, মানে আমার হঠাৎ চলতে গিয়ে আমি দেখছি মাথা ঘুরছে, আমি ঠিক চলতে পারছি না। ই হচ্ছে গিয়ে আই, মানে চোখে হঠাৎ ঝাপসা দেখা অথবা দুটো দেখা। এফ হচ্ছে গিয়ে ফেসটা মানে এক সাইডে ড্রুলিং হয়ে যাচ্ছে, একটা দিক একটু অবশ হয়ে যাচ্ছে, একটু ঝুলে পড়েছে, উই কল দ্য ড্রুলিং অফ ফেস অর দ্য ফেশিয়াল অ্যাসিমেট্রি। এ হচ্ছে গিয়ে আর্ম অথবা লেগ উইকনেস, হঠাৎ কেউ বলছেন হাত নাড়াতে পারছেন না। এস হচ্ছে গিয়ে স্পিচ, কেউ হঠাৎ কথা বলতে পারছেন না অথবা কথাটা একটু স্লার্ড স্পিচ হয়ে যাচ্ছে। আর টিটা হচ্ছে গিয়ে টাইম মানে হচ্ছে গিয়ে মানে ইফ ইউ সি দিস সর্ট অফ সাইন্স অ্যান্ড সিমটমস ইন এনি পেশেন্ট, সো ডোন্ট ওয়েস্ট টাইম, বিকজ দ্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম ইজ ব্রেন। কেন টাইম ব্রেন হচ্ছে গিয়ে, ধরুন আমাদের ব্রেনের মধ্যে কি হচ্ছে,
রক্ত চলাচল বন্ধ হচ্ছে, সুতরাং ওটার যে ডাইরেক্ট ইফেক্ট যেটা হচ্ছে এটা হচ্ছে কি নিউরনের উপর, ব্রেইনের নিউরন। তো নিউরনটা মানে দে আর সো সেন্সিটিভ টু অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ, মানে হঠাৎ যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, ইন এ সেকেন্ড অ্যারাউন্ড 30 to 32,000 neurons they die in a second just after the blood flow is stopped. So obviously 1 ঘন্টা যদি কারুর একটা জায়গায় ব্লাড ফ্লো বন্ধ থাকে, then it can lead to many millions of neuronal loss. আর যত সময় এগোবে the neuronal loss will increase. So time is the essence. So that's why in a heart attack also or brain attack মানে stroke, দুটোর মধ্যেই একটা গোল্ডেন আওয়ার বলে একটা কথা আছে। প্রথম আমাদেরকে বলা হতো যে গোল্ডেন আওয়ারটা হচ্ছে গিয়ে 3 থেকে 4.5 ঘন্টা, এখন ওটাকে কিন্তু 6 ঘন্টা অবধি নিয়ে যাওয়া গেছে। 6 ঘন্টা মানে হচ্ছে গিয়ে, তার মানে নয় যে আমি 6 ঘন্টা আমার কাছে সময় আছে, আমি 6 ঘন্টা মধ্যে গেলেই হলো, ওরকম নয়। কারণ ধরুন কেউ একজন 1 ঘন্টার মধ্যে আসছেন, উনার রিকভারি করার চান্স যতটা বেশি, একজন 6 ঘন্টার জাস্ট আশপাশে আসছেন, উনার কিন্তু রিকভারি করার চান্সটা অনেকটাই কমে যাবে। সো দ্যাট ইজ দ্য স্ট্রেচ অফ দ্য গোল্ডেন আওয়ার। সো গোল্ডেন আওয়ারটা কি হয়, 4.5 ঘন্টার মধ্যে আমরা ওই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যে মেডিসিনটা আছে ওটা আমরা আইভি ইনজেকশন দিতে পারি, কিন্তু 4.5 ঘন্টা হয়ে গেলে কিন্তু এই ঔষধটা আমরা আর দিতে পারবো না। তখন আমাদের হাতে কেবল মেকানিক্যাল থ্রম্বেক্টমি থাকবে। আর মেকানিক্যাল থ্রম্বেক্টমি অলসো উই গেট দ্য বেস্ট রেজাল্ট যখন ওটা আমরা 6 থেকে 8 ঘন্টার আগে করা হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু আপ টু 24 আওয়ার্সও মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে পারি। আর কিন্তু ওই পেশেন্টের সাবসেটটা খুব কম, মানে পেশেন্টদেরকে আমাদেরকে সিলেকশন করতে হয়। ধরুন একজন কেউ আসলেন, 3 ঘন্টার মধ্যে আমরা থ্রম্বেক্টমি করলাম, দেন অল দ্য পেশেন্টস যাদের বড় ভেসেল অক্লুশন হয়েছে আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে পারবো। কিন্তু উনি আসলেন হচ্ছে গিয়ে 6 ঘন্টার পর, কিন্তু 24 ঘন্টার মধ্যে, এই সময়টাকে আমাদের পেশেন্টটাকে পিক অ্যান্ড চুজ করতে হবে, বুঝতে হবে যে কোন পেশেন্ট ইনাদের মধ্যে কাকে করলে আমরা বেস্ট রেজাল্ট পেতে পারি, ওদের ক্ষেত্রেই করা হয়। সো দিজ আর দ্য সাইন্স অ্যান্ড সিমটমস, অথবা কীভাবে আমি বুঝবো সাধারণ ভাষায়। আর হেমোরেজিক স্ট্রোকটা আমি জাস্ট বলে রাখি, কারুর ধরুন হঠাৎ মাথা ব্যথা, বমি অথবা অজ্ঞান হয়ে যাওয়া, এই যদি আপনি 2-3টা সাইন সিমটমস, দেন অবভিয়াসলি দিস ইজ হেমোরেজিক স্ট্রোক। সো নো ওয়েস্টিং টাইম। অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা চলবে, একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকে বিশ্ব স্ট্রোক দিবস এবং সেই নেই আমাদের এই বিশেষ অনুষ্ঠান স্ট্রোক পে রোগ। আপনারা দেখছেন যেখানে স্ট্রোক কি করণীয়, কেউ যদি আক্রান্ত হন সেই সম্পর্কে আমরা একটা আলোচনা করছি, একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এই গোল্ডেন আওয়ারটা কোনোভাবেই মিস করা যাবে না, তার মধ্যে চিকিৎসা শুরু করতেই হবে। আর এই যে ইসকেমিক স্ট্রোক, এর ক্ষেত্রে জরুরি চিকিৎসা কি কি হতে পারে? প্রথম যে জিনিসটা, আমাদের সময় নষ্ট না করে পেশেন্টকে নিয়ে যাওয়া উচিত হচ্ছে কি স্ট্রোক রেডি সেন্টারে, যেখানটায় স্ট্রোকের চিকিৎসা হয়। ছোট কোনো নার্সিংহোমে নিয়ে গিয়ে সময়টা নষ্ট করা উচিত নয়, আমি তাই বলতে চাইছি। যে সময় আপনি পেশেন্টকে নিয়ে গেলেন, তখন ইমার্জেন্সি বিভাগে আমরা কি করি, পেশেন্টের প্রথম নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা চেক করা হয়, যে মানে ওনার কতটা ডেফিসিট হয়ে আছে অলরেডি। ওই অনুযায়ী আমরা একটা স্ট্রোক স্কেল বলি, একটা NIH স্ট্রোক স্কেল, ওটাতে আমরা দেখি যে পেশেন্টের স্ট্রোকটা কি মাইনর স্ট্রোক হয়েছে অথবা কি মেজর স্ট্রোক হয়েছে। তখন ফার্স্ট যে ইয়েটা করা হয় হচ্ছে ব্লাড প্রেশার দেখা হয়, সুগারটা দেখে নেওয়া হয়। যদি এগুলোর কোনো অ্যাবনর্মালিটিস থাকে ওইগুলোকে ঠিক করা হয়। কারণ অনেক ক্ষেত্রে স্ট্রোক মিমিকও হয়, ধরুন স্ট্রোক নয় কিন্তু অন্য একটা কিছু স্ট্রোকের মতো দেখা যাচ্ছে। তো অবভিয়াসলি এই সব কিছু জানার জন্য আমাদের কোনো একটা ইমেজিংয়ের দরকার, ব্রেইন ইমেজিংয়ের দরকার। সো ব্রেইন ইমেজিংয়ে যেটা আমরা দেখি হচ্ছে গিয়ে সিটি স্ক্যান হচ্ছে গিয়ে ওয়াইডলি অ্যাভেলেবল, সবের থেকে বেশি হচ্ছে সিটি স্ক্যান ওয়াইডলি অ্যাভেলেবল। সিম্পল একটা প্রথম সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান করে আমরা কি দেখি, যে ওয়েদার দিস ইজ হেমোরেজিক স্ট্রোক অর ইসকেমিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক মানে হচ্ছে বড় একটা ক্লট হয়ে যাওয়া, তখন ট্রিটমেন্টটা কমপ্লিটলি কিন্তু ডিফারেন্ট। আর ইসকেমিক স্ট্রোক আমরা সিটি স্ক্যান দিয়ে বুঝলাম যে এটা ইসকেমিক স্ট্রোক, এটা হেমোরেজিক স্ট্রোক নয়। তখন আমরা কি করি, তখন আমরা সিটি এনজিওগ্রাম করে দেখি যে মানে ধমনির কোন অংশটায় বন্ধ আছে। যদি দেখা যায় যে খুব ছোট্ট একটা ডিস্টাল, খুব মানে একটা ছোট একটা ব্রাঞ্চ আছে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই ঔষধ দিয়েই জিনিসটাকে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয়।
কিন্তু ধরুন আমরা দেখলাম যে সিটি এনজিওগ্রাম করে যে খুব বড় একটা ক্লট একটা বড় একটা আর্টারিকে বন্ধ করে দিয়েছে, তখন অধিকাংশ ক্ষেত্রেই ঔষধ দিয়ে খুব বেশি কাজ হয় না, তখন আমাদের ওই ক্লটটাকে মেকানিক্যালি পুরো বের করে নিয়ে আসতে হয় বাই এন্ডোভাস্কুলার সার্জারি। সো দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল থ্রম্বেক্টমি। সো এই জিনিসগুলো কোন ক্ষেত্রে কোন জিনিসের দরকার এই জিনিসগুলো জানার জন্য আমরা সিটি এবং সিটি এনজিও দিয়ে ওই জিনিসটার রোগ নির্ধারণ করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এমআরআই অথবা এমআরএনজিও করে থাকি, দ্যাটস অ্যান অল্টারনেটিভ। আর আমার এই জায়গা থেকেই আমার পরের প্রশ্ন থাকছে, আপনি যেমনটা বলছিলেন যে সময় একেবারেই নষ্ট করা যাবে না, প্রাথমিক একটা চিকিৎসা আমরা হয়তো দিতে পারি যিনি আক্রান্ত হয়েছেন তাকে, কিন্তু গোল্ডেন আওয়ারটা কোনোভাবেই মিস করা যাবে না। কিন্তু সেই সময় যারা রিলেটিভসরা থাকেন তারা তো খুব স্বাভাবিকভাবে টেনশনে থাকেন, আর এই জায়গা থেকে কোন হাসপাতাল বা নার্সিংহোমে আমি নিয়ে যাব সেটা চিহ্নিত করাটাও তো একটা বড় ব্যাপার হয়ে যায়। একদম একদম। সেক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? আমি যে আগেই আপনাকে বলেছি, মানে যেগুলো স্ট্রোক রেডি হসপিটালস যেগুলো আছে ডাইরেক্টলি ওইগুলো হসপিটালে আপনার নিয়ে যাওয়া উচিত। তো আমি দেখবো আমার বাড়ির আশপাশে কোন হসপিটাল আছে যেখানটায় স্ট্রোক হয়, কারণ হচ্ছে গিয়ে টাইম, আমার কলকাতা ট্রাফিক আপনি জানেনই, তো সুতরাং নিয়ে যেতে যাতে খুব বেশি সময় নষ্ট না হয় ওই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। মানে আশেপাশে কি হাসপাতাল রয়েছে বা নার্সিংহোম রয়েছে যেখানে এই ফ্যাসিলিটিটা পাওয়া যাবে, এই চিকিৎসা পাওয়া যাবে, সেই সম্পর্কে একটা ধারণা কিন্তু রেখে দেওয়া উচিত অবশ্যই। আর স্ট্রোক সম্পর্কে কিন্তু অনেক মিথও রয়েছে, যেহেতু ধারণা স্পষ্ট নয়, অনেক ভাবনা চিন্তা মিথ থাকে, তো এমন কোনো মিথ যেটা আপনি ভাঙতে চান বা এই ধারণাটা যে ভুল এটা আমাদের দর্শকদের জানাতে চান? প্রথমেই আমি যা বলে রাখি যে আমরা অনেক ক্ষেত্রে জানি যে মানে কেউ স্ট্রোক বলে ওটা হার্ট অ্যাটাক। প্রথম আমাদের জেনে রাখা উচিত যে স্ট্রোক ইজ নট হার্ট অ্যাটাক, দ্যাটস এ ব্রেন অ্যাটাক। ওটার সাইন সিমটমস আলাদা, সব কিছু আলাদা, কিন্তু একটাই হচ্ছে গিয়ে স্ট্রোক আমরা যদি খুব বেশি মানে তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করি, ওই গোল্ডেন আওয়ারটা যদি মিস করে ফেলি, তাহলে কিন্তু স্ট্রোককে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয় না। আর আমরা যদি এই গোল্ডেন আওয়ারটাকে মিস না করি, পেশেন্টকে ঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে পুরো স্ট্রোককে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব। আর আজকে আমরা এই গোটা বিষয় নিয়ে যখন আলোচনা করছি বিশ্ব স্ট্রোক দিবসে, ডক্টর পুরকায়স্থ, দর্শকদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিন নিয়ে কোনো বার্তা আপনার থাকবে, আপনি কি মেসেজ দিতে চাইছেন? হ্যাঁ, আমি একটাই বলতে চাই যে সবাইকে বলতে চাই যে স্ট্রোক নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমি যেভাবে বললাম যে স্ট্রোকের অনেক ক্ষেত্রে স্ট্রোককে আমরা মডিফায়েবল, স্ট্রোককে আমরা প্রিভেন্ট করতে পারি। আর যদি স্ট্রোককে মানে খুব কম সময়ে স্ট্রোক নির্ধারণ করা সম্ভব হয়, তাহলে স্ট্রোক থেকে আমরা কমপ্লিটলি সারিয়ে তোলা পেশেন্টদেরকে সম্ভব হয়। আর এই সারিয়ে তোলার জায়গা থেকে, এই স্ট্রোক থেকে যারা সেরে উঠছেন তাদের আবারও সেই স্বাভাবিক লাইফস্টাইলে আসতে, স্বাভাবিক জীবনযাত্রায় আসতে কিছু তো সমস্যা হবে, এরকম একটা পরিস্থিতিতে তখন যারা আসছেন, তো সেটা কিভাবে সম্ভব, কিভাবে তারা এগোতে পারেন? স্ট্রোক হওয়ার যেদিন হচ্ছে তার নেক্সট উইদিন 24 আওয়ার্স আমাদের রিহ্যাবিলিটেশন শুরু করা উচিত, অ্যান্ড দ্যাট রিহ্যাবিলিটেশন কিন্তু কন্টিনিউ হবে ওনার বাড়িতেও। হসপিটাল থেকে বাড়ি যাওয়ার পরেও জিনিসটা ধরুন 2 থেকে 3 মাস, ডিপেন্ড করছে পেশেন্টের কতটুকু দরকার, ওই হিসাবে আমাদের এই ধরনের ওষুধ চলবে। আর অবভিয়াসলি পেশেন্টদেরকে আবার ডাক্তারদের কাছে ফিরে আসতে হবে ফলো আপের জন্য। আর একটা বিষয়ে যে সমীক্ষা যেটা বলছে যে প্রতি 4 জন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কের মধ্যে একজন তার জীবদ্দশায় স্ট্রোকের সম্মুখীন হচ্ছে, মানে বয়সের সেই অর্থে আর কোনো যে বেশি বয়স্ক হলেই তার স্ট্রোক হবে এমন কোনো ব্যাপার থাকছে না। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমরা এটাকে বলি ডোন্ট বি 1 in 4, মানে দিস স্ট্যাটিস্টিক্স ইজ সো অ্যালার্মিং যে ধরুন আমরা 4 জন কেউ বসে আছে, আমরা 4 বন্ধু বসে আছি, হয়তো 4 জনের মধ্যে একজনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, দ্যাট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স। তার মানে হচ্ছে কি আমরা আমাদের ইন্ডিয়াতে যে কারণ হচ্ছে আমরা ইন্ডিয়া বলি হচ্ছে ডায়াবেটিসের একটা ক্যাপিটাল, বিকজ অফ দ্যাট অল দিস অ্যাবনর্মাল ফুড হ্যাবিট, তারপর ল্যাক অফ এক্সারসাইজ, এইগুলোর জন্য। তার জন্য দ্য ইনসিডেন্স অফ স্ট্রোক, অ্যাকিউট স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক ইজ রাইজিং ডে বাই ডে ইন ইন্ডিয়া। তার জন্যে দিস ইজ সেকেন্ড অর থার্ড কমনেস্ট কজ অফ ডেথ হয়ে যাচ্ছে, ডিসএবিলিটি। সো এই ক্ষেত্রে এই যে এইজটা আগে আমরা ভাবতাম যেন অথবা দেখতামও, যেটা স্ট্যাটিস্টিক্যালি ছিল, ইন দ্য 4th, 5th, 6th ডেকেডে স্ট্রোকসগুলো হচ্ছে, কারণ ধরুন স্ট্রোক হওয়ার কারণ হচ্ছে গিয়ে অ্যাথেরোস্ক্লেরোটিক একটা প্লেক হয়ে যাচ্ছে আর্টারিতে, সো দ্যাট টেকস টাইম অ্যান্ড অনেক ক্ষেত্রে। কিন্তু এখন কি হচ্ছে, বিকজ অফ দ্য অ্যাবনর্মাল or lifestyle, the peak rise in smoking,
ল্যাক অফ এক্সারসাইজ, সবগুলোর জন্য কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেন অনেক ইয়াং ছেলে মেয়েদের ক্ষেত্রেও স্ট্রোক হচ্ছে। দে আর ইন সেকেন্ড ডেকেড, থার্ড ডেকেড, অনেক স্ট্রোক নিয়ে আসছেন, অ্যান্ড অনেক বড় বড় যেগুলো বড় স্ট্রোক নিয়ে আসছেন। তো সুতরাং কি হয়, দ্য স্ট্রোক ইজ নট নাও কনফাইন্ড যে খুব বয়স্কদের ক্ষেত্রেই হবে, ইয়াং পেশেন্টস আর গেটিং ইকুয়ালি অ্যাফেক্টেড। আর একদম আমরা শেষ প্রশ্ন, লাইফস্টাইলের কথাই যখন বারবার করে আসছে, শুরুতে আমরা এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম, তাহলে লাইফস্টাইলের কোন পরিবর্তন স্ট্রোকের যে রিস্ক বা ঝুঁকি সেটা এড়াতে পারে? প্রথম আমি বলবো যে হচ্ছে গিয়ে একটা স্বাভাবিক লাইফস্টাইল যেটাকে আমরা বলি, যেমন আগের দিনে আমাদের মা বাবারা অথবা দাদু দিদারা যেরকম লাইফস্টাইল লিড করতেন, যেমন প্রত্যেক দিন উল্টোপাল্টা না খাওয়া, বাড়িতে যা হয় ওই ধরনের খাওয়া, খুব বেশি তেল মশলা না দিয়ে খাওয়া। সো দ্য ডায়েট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে গিয়ে আই উড সে কমপ্লিটলি স্মোকিং শুড বি অ্যাভয়েডেড। ইউ শুড নট বি মানে এনি ওয়ান শুড নট বি ইন্ডালজ ইনটু স্মোকিং। অ্যালকোহল কনজাম্পশন শুড বি কাট টু মিনিমাম। 3 নম্বর হচ্ছে গিয়ে যে এক্সারসাইজ করা। আগের দিনে কি হতো, বাড়ির কাজই অনেকগুলো থাকতো, সবকিছু এক্সারসাইজ একটা হয়ে যেত, অনেক হাঁটা চলা। আজকালকার দিনে এক্সারসাইজ খুব কম হয়। সুতরাং একটা রেগুলার একটা এক্সারসাইজ যদি কেউ মানে একটা মেনটেন করে যান, অনেক ক্ষেত্রেই কিন্তু ওনার ডায়াবেটিস, কোলেস্টেরলের পরিমাণটা নিচে নিয়ে আসতে পারবেন, অ্যান্ড স্ট্রোক প্রিভেনশন করা সম্ভব হবে। তার মানে হচ্ছে গিয়ে জাস্ট 3টে জিনিস: হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড, এক্সারসাইজ, অ্যান্ড নেশা থেকে দূরে থাকা। থ্যাংক ইউ ডক্টর পুরকায়স্থ। আমরা একদম আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্বেই বলা যায়, আজকে বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোক কি সেই সম্পর্কে কিছুটা ধারণা হয়তো আমরা আপনাদের দিতে পারলেন, এবং কেউ যদি আক্রান্ত হয় তাহলে প্রাথমিকভাবে আপনাদের কি করা উচিত, এবং অবশ্যই যেমনটা ডক্টর পুরকায়স্থ বলছিলেন যে কোনোভাবেই সেই গোল্ডেন আওয়ারটা কিন্তু মিস করা যাবে না, এবং সবশেষে যে কথাটা বলার, লাইফস্টাইলে সেখানে কিন্তু ডিসিপ্লিন এবং রেস্ট্রিকশন আনতেই হবে, তাহলে হয়তো স্ট্রোকের ঝুঁকি আমরা অনেকটাই এড়াতে পারবো। আপাতত অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।